সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তবে এত ভালো থাকার ভিতরেও কিছুটা উদ্বিগ্নতা রয়েছে, কারণ এসএসসি পরীক্ষার সামনেই। আরো বাজে বিষয়টি হচ্ছে যে একদম ঈদের পরপরই পরীক্ষা, তো এই বছর সবার জন্য একটু ঈদের আনন্দে ভাটা পড়ছে। কিন্তু আসলে জীবনে কোনো দুঃখই কিন্তু পার্মানেন্ট না। ঠিক একইভাবে এই বছর একটু কষ্ট করে তোমরা যদি কম্প্রোমাইজ করো, নেক্সট ইয়ারে কিন্তু তোমাদের এই টাইমে অ্যাডমিশন পরীক্ষাও শেষ হয়ে যাবে এবং তোমরা কিন্তু একটা একদম অনেক আনন্দপূর্ণ একটা ঈদ, জাঁকজমকপূর্ণ ঈদ আগামী বছর থেকে কাটাতে পারবে। সো এই বছর একটু কষ্ট করো। যাই হোক, কথা না বাড়াই, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আবার তোমাদের এইচএসসি স্পেশাল রসায়ন প্রথম পত্রের একটা ক্লাস নিয়ে এসেছি। এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন দেখব, যেগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো। এবং আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আজকের ক্লাসে আমি যে এমসিকিউগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে আসার মতো, একদম বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন। সো তোমরা কিন্তু ক্লাসটা খুব মনোযোগের সাথে করবে এবং চেষ্টা করবে তোমরা আমাকে বিভিন্ন জিনিস কমেন্টে জানাতে। আমি তোমাদের যে কোশ্চেনগুলো করবো তাতে কি হবে, তোমাদের একটু প্র্যাকটিস করা হয়ে যাবে। তোমাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা হয় পরীক্ষার হলে গিয়ে, তোমাদের প্রশ্ন কমন পড়ে কিন্তু উত্তর তোমরা কমন পড়ে না। মানে তোমার দেখে মনে হয় হ্যাঁ ভাইয়া কোশ্চেনটা তো দেখছি, কোশ্চেনটা তো মাথায় আসতেছে, অ্যান্সারটা আসতেছে না। এটা কেন হয়? কারণ তোমাদের কিন্তু একটা প্র্যাকটিসের ঘাটতি থেকে যায়। সো আজকের এই ক্লাসটিতে তোমরা যদি আমার সাথে একটু প্র্যাকটিস করো, তোমরা যদি একটু কমেন্ট করে জানাও যে আমি তোমাদেরকে কোশ্চেন দিলাম, সেটা আমি তোমাদের অবশ্যই কমেন্টগুলো পড়বো, তাহলে কিন্তু তোমাদের একই সাথে প্র্যাকটিস হয়ে যাবে এবং তখনই কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে বেটার আউটপুট দিতে পারবা। ঠিক আছে? সো চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন শুরু করে দিই। দেখো আমাদের ফার্স্টে যে কোশ্চেনটা আছে, যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তির শোষণ এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়। তার মানে কি বলছে? যে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়। তাহলে কোন ধরনের পরিবর্তনে বলতো? তাপ উৎপাদিত হচ্ছে, তাপমাত্রা উৎপন্ন হয়, বা বিক্রিয়া পাত্র, বিক্রিয়ার স্থানটা গরম হয়ে যায়। আর তাপ হাড়ি যেটা আছে, তাপ হাড়িতে কি হয়? তাপ শোষণ করে, অর্থাৎ বিক্রিয়ার যে জায়গাটা আছে এটাকে বিক্রিয়া পাত্র, বিক্রিয়া পাত্রের কিন্তু তাপমাত্রা কমে যায়। ঠিক আছে? সো এটা কি হবে? এটা কিন্তু উত্তর হবে হচ্ছে তাপ হাড়ি বিক্রিয়া। ঠিক আছে? সো দেখি তোমরা একটা কমেন্ট, আমি একটা প্রশ্ন নিয়ে আসা মাত্রই তোমরা আমাকে জানাই দিবা যে আসলে এটার অ্যান্সার কি হইতে পারে। আমি তোমাদের কোশ্চেনগুলো পড়বো, সরি ইয়েগুলো পড়বো, তোমাদের আমি কমেন্টগুলো পড়বো। আমার সাথে যুক্ত আছে ঋষিকেশ স্যার। স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, তো দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের পরের কোশ্চেনটা কি বলছে, যে প্রতি কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ 3 গুণ, দ্বিগুণ বা ত্রিগুণ বৃদ্ধি পায়। ঠিক আছে? সো এটার অ্যান্সার হবে হচ্ছে, আসলে এগুলো কিন্তু ডিগ্রি, বুঝছো? এই যে এই জিরোগুলো, এটা একটু আমাদের প্রিন্টিং মিস্টেক, এই যে এই জিরোগুলো হচ্ছে ডিগ্রি আর কি। এখানে এটাও ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে? লাস্টের জিরোটা হচ্ছে ডিগ্রি। সো দেখো আমাকে কি বলছে, যে প্রতি কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। সো এটা হচ্ছে আমাদের যে চতুর্থ অধ্যায়ের একটা টপিক আছে, আরহেনিয়াসের সমীকরণ, তাই না? যে আরহেনিয়াসের সমীকরণ এই জায়গাটার থেকে আসছে। ঠিক আছে? আরহেনিয়াস। সো দেখো এই যে আরহেনিয়াসের সমীকরণে আমরা দেখছি যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াও, তাহলে বিক্রিয়ার হার আসলে দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। জেনারেলি আসলে দ্বিগুণ বৃদ্ধি পায়। সো এইটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবা। ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার মতো। এবং এখান থেকে কিন্তু আরো অনেক প্রশ্ন আসে, যেমন কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পাবে। তাইলে দেখো 10 ডিগ্রি বাড়াইলে দ্বিগুণ হয়, তাইলে 20 ডিগ্রি বাড়াইলে 4 গুণ বৃদ্ধি পাবে। ব্যাপারটা কিন্তু এরকম আর কি। ঠিক আছে? তো দেখো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কেমন? সেটি কি অ্যাসিডিক, নাকি ক্ষারীয়, নাকি নিরপেক্ষ, নাকি কি? বুঝতে পারছো? এখন দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা লবণ, তাই না? সোডিয়াম ক্লোরাইড কি একটা লবণ? কেন লবণ হচ্ছে এটা? এই কারণে যে দেখো এটার মধ্যে কিন্তু একটা ধাতব অংশ আছে এবং অধাতব অংশ আছে, বা বলতে পারো একটা ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে। সো এটার যে জলীয় দ্রবণ সেটা অবশ্যই নিরপেক্ষ হবে, কারণ আমরা জানি কি, যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, যেমন HCl, এবং একটা শক্তিশালী ক্ষার যেটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটার রিঅ্যাকশনে তৈরি হয়। তো শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের রিঅ্যাকশনে যেই লবণ তৈরি হয় সেটা হচ্ছে নিরপেক্ষ লবণ। ঠিক আছে? সো এখানে কি হবে? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা নিরপেক্ষ দ্রবণ, অর্থাৎ এখানে গ দাগ হবে হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা দেখো পরের কোশ্চেনে কি বলছে, যে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে কি ব্যবহার করা হয়? দেখে এটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, যারা এই মুহূর্তে ক্লাস করতেছো, যে এটার সঠিক উত্তর আসলে কি হবে। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছো, ওকে, তো শেখ স্বপন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
ওকে, সো আমাকে এটা একটু কমেন্টে জানাও। আমি তোমাদের এট দ্য সেম টাইম বলে দেই যে এখানে দেখো অ্যাসিড হচ্ছে তীব্র, ক্ষার হচ্ছে মৃদু, ঠিক আছে? তার মানে অ্যাসিডের পার্টটা কিন্তু বেশি স্ট্রং আর কি, তাই তো? আর ক্ষার হচ্ছে তোমার এখানে উইক আর কি, ঠিক আছে? বেজ হচ্ছে উইক। সো এইটার কিন্তু এন্ড পয়েন্টটা হচ্ছে অ্যাসিডের কাছাকাছি হবে, মানে 7 থেকে কম হবে। আর যেসব জায়গায় 7 থেকে কম থাকবে এন্ড পয়েন্ট, সেখানে আমরা ব্যবহার করতে পারি কি মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। তার মানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এখানে ক, অর্থাৎ 1 ও 2। ঠিক আছে? আমার সাথে এই মুহূর্তে ক্লাস করতেছে হচ্ছে অলোক দেবনাথ, ও কমেন্ট করছে ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আছি ভালোই। দেখি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, এটা সঠিক উত্তর কি হবে? কারা কারা সঠিক উত্তর দিয়েছো সেটা দেখার জন্য আমি একটু কমেন্টগুলো পড়তে চাই। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, তোমরা যে অ্যান্সারগুলো দিয়ে ফেলবা। এখানে স্বপন হচ্ছে সঠিক উত্তর দিছে, কিন্তু স্বপনের উত্তর আসলে সঠিক হয় নাই। ও বলছে 5 সি, বাট 5 হবে হচ্ছে এ আসলে, ঠিক আছে? অপশনে দেখো নেক্সট যেটা বলছে, নিচের কোনগুলা বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক? তাইলে দেখো একটা রিঅ্যাকশন বা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে যায়, তখন তার উপরে কোন জিনিসগুলো প্রভাব বিস্তার করতে পারে, মানে কোন জিনিসগুলো চেঞ্জ করলে সেই রিঅ্যাকশনটা কোনো না কোনো ভাবে চেঞ্জ হয়। অলোক দেবনাথ ক, সঠিক উত্তর, গ্রেট। তো এখানে হবে কি, দেখো বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক হচ্ছে চাপ, তাপ এবং ঘনমাত্রা, ঠিক আছে? চাপ, তাপ এবং ঘনমাত্রা, অর্থাৎ এই যে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা। কেন? এই তিনটার যে কোনো একটা তুমি যদি পরিবর্তন করো তাহলে কিন্তু সাম্যাবস্থা সেটার দ্বারা এফেক্টেড হয়, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তো পরের যে কোশ্চেন, এটা যদি আমরা চলে যাই, সেটা কি বলছে যে তাপ শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে তাপ রাসায়নিক সমীকরণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বুঝতে পারছো? যে তাপ শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে। তাহলে দেখো তাপ শোষণ বা বর্জন অনেকভাবে কিন্তু ভাগ করা যায়, কিন্তু শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে আমরা তাপ রাসায়নিক সমীকরণকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তাপ উৎপাদী, আর একটা হচ্ছে কি তাপ হারি। যেটা তাপ উৎপাদী ওটার জন্য আমাদের ডেল এইচ এর মান হয় হচ্ছে তাপ উৎপাদীর জন্য নেগেটিভ, ঠিক আছে? তাপ উৎপাদীর জন্য এটা হয় হচ্ছে, আর যদি সেটা তাপ হারি হয় তাহলে সেটার জন্য ডেল এইচ এর মান হয় হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, বুঝতে পারছো? দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদের পরবর্তী কোশ্চেন, তো এখানে কি হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু 2টা, বুঝতে পারছো? যে অর্থাৎ এই যে এই ক, 2টা ধরনের। পরবর্তী যে উত্তরটা আছে যে কে এর মান কম কোন অ্যাসিডের, এটা আবার হচ্ছে সুপার স্ক্রিপ্ট হবে যে এখানে কে। তো কে জিনিসটা কি? দেখো কে মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ঠিক আছে? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তো তোমরা একটা জিনিস চিন্তা করো, যে কোনো একটা অ্যাসিড যদি তুমি চিন্তা করো যে এইচ এ, এই অ্যাসিডটা যখন বিয়োজিত হয় তখন এখান থেকে হাইড্রোজেন আয়ন তৈরি করে আর হচ্ছে একটা অ্যানায়ন তৈরি করে, রাইট? তো এখানে কে এর ভ্যালু হচ্ছে তোমার যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে উৎপাদের মধ্যে যে আয়নগুলো আছে, ইনটু হচ্ছে অ্যানায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে এইচ এ বা অ্যাসিডের ঘনমাত্রা, ঠিক আছে? সো এখন দেখো তোমার একটা অ্যাসিড যত সবল হবে তার জন্য আসলে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বৃদ্ধি পাবে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বৃদ্ধি পাবে তত অ্যাসিডের কে এর মানও বৃদ্ধি পাবে। তার মানে আমরা বলতে পারি কি যে যত সবল অ্যাসিড তার কে এর মান তত বেশি, আর যত দুর্বল অ্যাসিড তার কে এর মান তত কম। এখন দেখো এইখানে এইটা একটা সবল অ্যাসিড, এইটাও সবল অ্যাসিড, এইটাও মোটামুটি সবল অ্যাসিড, কিন্তু এখানে দুর্বল অ্যাসিড হচ্ছে কি এই যে CH3COOH, CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। আমরা সবাই জানি এটা একটা জৈব অ্যাসিড এবং এটা দুর্বল অ্যাসিড। তো যেহেতু দুর্বল অ্যাসিড তার মানে এটার কে এর মান হবে সব থেকে কম। এবং এই যে যেগুলো আসলে সবল অ্যাসিড এদের মানে অসীম সংখ্যক বিয়োজন হয়, তার মানে এদের কে এর মান প্রায় অসীম হয়, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। পরের কোশ্চেনে যদি আমরা যাই, দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে, নিচের কোনটা সাম্যাবস্থার শর্ত? তো এইটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটার থেকে বারে বারে এমসিকিউ আসে। এখানে বলছে যে সাম্যাবস্থার শর্ত কোনটা বা বৈশিষ্ট্য কোনটা। অনেক সময় কিন্তু পরীক্ষায় এভাবে আসবে যে নিচের কোনটা সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়, কোনটা শর্ত নয়, এই টাইপের। সো এখানে দেখো সাম্যাবস্থার শর্ত কি বলছে, একটা হচ্ছে উভমুখিতা, একটা হচ্ছে একমুখিতা, গতিহীনতা, প্রভাবকের উপর নির্ভরশীলতা। তার মানে দেখো সাম্যাবস্থায় তখনই পৌঁছাবে যখন বিক্রিয়াটা আসলে উভমুখী হবে, তাই না? এবং সাম্যাবস্থায় কিন্তু কি উভয় দিক থেকেই পৌঁছানো যায়। তুমি যদি বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করো তাইলেও সেটা সাম্যাবস্থায় চলে যাবে, আবার যদি উৎপাদ নিয়ে বিক্রিয়া শুরু করো তাহলে দেখবা কিছুক্ষণ পরে ওই জায়গাটাতে কিছু পরিমাণ বিক্রিয়ক হয়ে গেছে, তার মানে কি সেটাও সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে সাম্যাবস্থা হচ্ছে একটা উভমুখিতা আছে, ঠিক আছে? এইটা হবে সঠিক উত্তর। সাম্যাবস্থার উপরে কিন্তু প্রভাবকের
কোনো ভূমিকা নাই, সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা নেই, এবং সাম্যাবস্থা কখনোই শেষ হয় না। একটা বিক্রিয়া যদি একবার সাম্যাবস্থায় পৌঁছায় যায় ওইটা আজীবন সাম্যাবস্থায় থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়া গতিশীল থাকে। মানে সাম্যাবস্থায় গতিশীল থাকে কেমন, ধরো এই এখানে দুইটা রুম আছে, এই রুমে ধরো মনে করো 20 জন লোক আছে, এই রুমে ধরো 30 জন লোক আছে। এখন এইখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, এই রুম থেকে প্রতি মিনিটে এই পাশে একজন লোক যাচ্ছে, আবার এই রুম থেকে এই রুমে একজন লোক আসতেছে। তো তোমার কাছে তুমি যদি দেখো সবসময় দেখবে এই পাশে 20 জন লোকই আসছে, এই পাশে 30 জন লোকই আসছে, যেহেতু এই দরজা দিয়ে একজন যাচ্ছে, এই পাশে একজন আসতেছে। কিন্তু জিনিসটা কি স্থির মনে হইলেও জিনিসটা কি আদতে স্থির না, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি একটা মুভমেন্ট হচ্ছে। ঠিক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও তেমন, উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায় যায় তখন এরকম এ থেকে বি হয়, বি থেকে এ হয়, দেখে মনে হয় যে স্থির, কিন্তু ব্যাপারটা আসলে স্থির না। ঠিক আছে, সো এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে যে শিল্প ক্ষেত্রে কোন পদ্ধতিতে অ্যামিনিয়া উৎপাদন করা হয়। তো এটা তোমরা সবাই জানো যে শিল্প ক্ষেত্রে আমাদের অ্যামিনিয়া তৈরি করার পদ্ধতি হচ্ছে হেবারবস পদ্ধতি। এখন হেবারবস পদ্ধতিতে কিভাবে অ্যামিনিয়া তৈরি করা হয়, আমরা এখানে একটা নাইট্রোজেন অণু নেই, এই নাইট্রোজেনের সাথে 3 অনুপাত, যে 1 অনুপাত যদি নাইট্রোজেন হয় তাহলে 3 অনুপাত হাইড্রোজেন গ্যাস ব্যবহার করি, এবং সেখানে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি হচ্ছে কি আয়রন, এবং এখান থেকে তৈরি হচ্ছে আমাদের অ্যামিনিয়া গ্যাস। ঠিক আছে, এবং এখানে তাপমাত্রা থাকে হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই বিক্রিয়াটা তোমরা ভালো করে মনে করে পড়বা, এবং এখানে যে প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করা হয় এটাও কিন্তু সবসময় তোমাদের এমসিকিউতে বিভিন্ন বোর্ডে এসে থাকে। ঠিক আছে, সো পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলছে, তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের জন্য সঠিক নির্দেশক কোনটা। এই কোশ্চেনটা আগেও তোমরা দেখছো, কিন্তু সঠিক উত্তর হচ্ছে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, এটা দ্বিতীয়বার চলে আসছে আর কি। তো এবার দেখো পরের যে কোশ্চেনটা, যে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়াকে কি বলা হয়, এটা কি একমুখী বিক্রিয়া, সম্মুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া নাকি দ্বিহীন বিক্রিয়া। দেখো তো অম্ল ক্ষার যে বিক্রিয়া, এই বিক্রিয়া আসলে একদিকেই হয়, কারণ এই বিক্রিয়া আমরা যে পানিটা তৈরি করি এবং লবণ তৈরি করি, তো লবণ যদি আয়ন আকারে থাকে পানি কিন্তু এখানে উৎপন্ন হয়ে যায় এবং সেটা কিন্তু আর পিছনের দিকে ব্যাক করতে পারে না। এই জন্য অম্ল ক্ষারক যে বিক্রিয়া এটাকে বলা হচ্ছে কি একমুখী বিক্রিয়া। বুঝতে পারছো? পরের কোশ্চেনে যদি আমরা যাই, দেখো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে। নেক্সট কোশ্চেনে বলছে যে ইস্ট থেকে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেন যুক্ত জটিল যৌগকে কি বলা হয়। তো এটা আসলে মূলত এই যে নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ, এই কথাটা বললেই তোমরা বুঝবে এটা হচ্ছে আসলে মূলত এক ধরনের প্রোটিনকে বলতেছে আর কি, বুঝাচ্ছে আর কি। সো দেখো এই যে ইস্ট থেকে নিঃসৃত প্রাণহীন এই ধরনের প্রোটিন হচ্ছে মেইনলি আমাদের এনজাইম। এনজাইম কি করে, এনজাইম হচ্ছে এক ধরনের জৈব প্রভাবক। কি বলছে, এনজাইম হচ্ছে এক ধরনের জৈব প্রভাবক, অর্থাৎ বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া আমাদের বডিতে প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। লাখ লাখ বললে তোমরা ভাবতে পারো যে এত বিক্রিয়া কি বডির মধ্যে হয়। হ্যাঁ হচ্ছে, প্রত্যেকটা কোষে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে বিক্রিয়া হচ্ছে। তোমার বডিতে কত পরিমাণ কোষ আছে চিন্তা করো, কোটি কোটি বিক্রিয়া হচ্ছে। এখন এই বিক্রিয়াগুলা খুবই স্পেসিফিক, যে যখন যেই বিক্রিয়া হওয়ার কথা তখন সেই বিক্রিয়াই হয়। তো এটা কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু প্রভাবক লাগে, যাদেরকে আমরা বলি হচ্ছে কি এনজাইম। ঠিক আছে, সো এই এনজাইম হচ্ছে এক ধরনের জৈব প্রভাবক। এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ। অনেক বইতে লেখা আছে দেখবা যে নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার প্রোটিন। ঠিক আছে, এই টাইপের আর কি। সেই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে বলছে যে গতির দিক অনুযায়ী বিক্রিয়া কয় ধরনের। গতির দিক মানে কি, সামনের দিকে যায় না পিছনের দিকে আসে, এই গতি। তাহলে সেই হিসাবে বিক্রিয়া কয় ধরনের, 2 ধরনের। একটা কি, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। একমুখী উভমুখী মানে কি হবে, এটা 2 ধরনের। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারো তোমরা, একটু কমেন্টে আমাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বলতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো। দেখো পরের যে কোশ্চেনটা বলছে যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ায় কি হয় আর কি। দেখো এখন হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া হচ্ছে যে 2 হাইড্রোজেন আয়োডাইড, এখান থেকে হচ্ছে হাইড্রোজেন তৈরি হয় এক অণু, আর হচ্ছে আয়োডাইড তৈরি হয় এক অণু। সো দেখো এই পাশে বিক্রিয়কের মোট অণু হচ্ছে 2টা, উৎপাদের মোট অণু হচ্ছে 2টা। তো আমরা জানি উৎপাদের মোট অণু থেকে বিক্রিয়কের মোট অণু বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে ডেল এন। তার মানে এখানে ডেল এন এর মান কত, ডেল এন এর মান হচ্ছে 0। আর ডেল এন এর মান যখন 0 হয় তখন কেপি ইজ ইকুয়াল টু কেসি হয়। কারণ কি আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। সো দেখো আমাদের এই যে বিক্রিয়া হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া, এটার জন্য আমাদের ডেল এন এর মান হচ্ছে কত, 0। তাহলে 0 যদি বসাও তাহলে কেসি আরটি টু দি পাওয়ার 0, তার মানে এখান থেকে পাই কত, কেসি। তার মানে আমরা বলতে পারি যে এই বিক্রিয়ার জন্য কেপি আর কেসি এর মান
সমান, এটা তো একটা গেল। আবার দেখো এই পাশে যেহেতু অনুসংখ্যা সমান, এই পাশে অনুসংখ্যা সমান, তার মানে এখানে কিন্তু চাপের কোনো প্রভাব থাকবে না, এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। তার মানে এখানে সঠিক উত্তর কি একটা, যে সাম্যাবস্থায় চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়, এই কথাটা কি ভুল না? কারণ এর উপর তো চাপের কোনো প্রভাব নাই। তারপরটা বলছে কি সাম্যাবস্থায় চাপ কমালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়, এটাও ভুল কথা, কারণ এই বিক্রিয়ার চাপের প্রভাব নাই। অপশন 3 তে বলছে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নাই, তার মানে এখানে কি হবে, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন খ, যেটার সঠিক উত্তর হচ্ছে 3। ঠিক আছে, এটা সঠিক উত্তর দিছে অলোক আর কি, থ্যাংক ইউ অলোক, গ্রেট। নেক্সট কোশ্চেনে কি বলছে, সাম্যাবস্থার নিয়ামক কি? একই কোশ্চেন আবার আসছে, সাম্যাবস্থার নিয়ামক হচ্ছে চাপ, তাপ এবং ঘনমাত্রা, তার মানে এখানে সঠিক উত্তর কি হবে, অপশন ঘ। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলছে দেখো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কেন প্রযোজ্য? তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটার রূপ কি ছিল, যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি, নাকি? তাহলে দেখো এই যে আলফা এর সাথে সি এর সম্পর্ক কি, আলফা ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার সি, এখান থেকে আমরা এটাই তো পাই, কারণ এখানে কে তো একটা ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি আলফা এর সাথে ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা তো গেল একটা, এটা তো ম্যাথমেটিক্যাল ফর্মুলা গেল। এখন আমাদের কি বলছে, যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কার জন্য প্রযোজ্য? লঘু দ্রবণ, মৃদু অম্ল, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, মানে যারা একটু কম পরিমাণ বিয়োজন হয় তাদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য, এবং কম বিয়োজন হইলেই হবে না, সেই দ্রবণটা কি হইতে হবে, অবশ্যই লঘু দ্রবণ হইতে হবে। তার মানে এই তিনটাই কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনে দেখো যে কোনটা মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের উপযুক্ত। তাই এখানে দেখো ক্ষার তীব্র এবং অ্যাসিড হচ্ছে মৃদু, তার মানে ক্ষার যদি তীব্র হয়, অ্যাসিড যদি মৃদু হয়, তাহলে তার নিউট্রালাইজেশন পয়েন্ট বা এন্ড পয়েন্টের পিএইচ হবে হচ্ছে 7 থেকে বেশি, 7 থেকে একটু বড় আর কি। তো 7 থেকে যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারি কি, ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন এখানে নির্দেশক হিসেবে কি ব্যবহার করা যায়, ফেনফথ্যালিন। সবসময় মনে রাখবা, দুর্বল অ্যাসিড সবল ক্ষার ফেনফথ্যালিন। এবার বলছে কি নিচের কোনটা নিরপেক্ষ তরলের পিএইচ? তো আমরা তো জানি যে যেটা হচ্ছে আমাদের অ্যাসিডিক, তার পিএইচ হচ্ছে 7 থেকে কম, আর যার পিএইচ হচ্ছে সরি যেটা হচ্ছে তোমার অ্যাসিডিক, সেটার পিএইচ 7 থেকে কম, আর যেটা হচ্ছে ক্ষারীয় সেটার পিএইচ হচ্ছে 7 থেকে বেশি, আর যেটা নিরপেক্ষ তার পিএইচ হয় এক্স্যাক্টলি 7। তার মানে এখানে নিরপেক্ষ তরলের পিএইচ কত হবে, 7, মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে অ্যানসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলে, যে অম্লের শক্তিমাত্রা কিসের উপর নির্ভর করে, মানে একটা অ্যাসিড আসলে কতটুকু স্ট্রং বা কতটুকু উইক সেটা কিসের উপর নির্ভর করে? একটা হচ্ছে কি ওই অ্যাসিডের সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্কের উপর নির্ভর করে, অর্থাৎ কে এর উপর নির্ভর করে। তার মানে কি, এটা তো সত্য, এটা তো আমরা দেখছি যে অ্যাসিডের কে যত বড় সে আসলে তত তীব্র অ্যাসিড। পরে বলছে অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার উপরে, অর্থাৎ কোন একটা অ্যাসিডের মধ্যে যদি অক্সিজেন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে অক্সি অ্যাসিড। এই অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে তত অ্যাসিডটা তীব্র হবে। যেমন ধরো HClO4, সেখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7, আরেকটা হচ্ছে H2SO4, এখানে দেখবা সালফার জারণ সংখ্যা হচ্ছে +6। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +6, এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +7, তার মানে যেখানে +7 সেটা কিন্তু আমাদের এখানে সবল অ্যাসিড। ঠিক আছে, একইভাবে এটা আরেকটা বলছে কি, যে ক্ষারকের বিয়োজন ধ্রুবকের উপরে না, এইটা সত্য না, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষারকের বিয়োজন ধ্রুবকের উপরে অনেক সময় ডিপেন্ড করতে পারে। তার মানে এখানে সঠিক উত্তর কিন্তু 1 এবং 2, তার মানে অপশন খ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের যে কোশ্চেনটা দেখো, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপোৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হয়? তো ধরো একটা বিক্রিয়া যে এ থেকে বি তৈরি হচ্ছে, এখন এ থেকে বি তৈরি হওয়ার সময় এখানে হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে, সো ডেল এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ। সো দেখো এই দিক থেকে এই দিকে গেলে যদি তাপ উৎপন্ন হয়, তুমি যদি আরো তাপ দাও তাহলে জিনিসটা কি আর এইদিকে যাবে? এখন ধরো তোমার এমনি গরম লাগতেছে, এখন যদি ধরো পাশের রুমে অনেক গরম, আর আমি আগুন জ্বালাই দিছি, ফায়ার প্লেস জ্বালাই দিছি, রুম হিটার জ্বালাই দিছি, তাহলে তুমি ওইদিকে যাবা না। সো দেখো এখানে ও এমনিতেই তাপ উৎপন্ন করে, তারপরে যদি আরো তুমি তাপ বাড়ায় দাও তাহলে তো ও আর সামনের দিকে যাবে না, ও যাবে কোন দিকে, পিছনের দিকে। এই জন্যই তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়িয়ে দিলে সাম্যাবস্থা হচ্ছে বাম দিকে বা পিছনের দিকে অগ্রসর হয়। তার মানে সঠিক উত্তর কি হবে, পেছনের দিকে। বুঝতে পারছো, এটা গেল। পরের কোশ্চেনে কি বলছে, যে 1 মোল দ্রাবককে, এটা একটু কথাটা একটু আর কি হয়ে গেছে, ফন্ট ভেঙে গেছে। এখানে বলছে যে 1 মোল দ্রাবককে যথেষ্ট পরিমাণ, 1 মোল দ্রবকে, 1 মোল
দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপ পরিবর্তন হয় তাকে কি বলে? মানে তুমি যে কোনো পদার্থের 1 মোল নিলা, ধরো 1 মোল তুমি চিনি নিলা, তাহলে C11, তারপরে কি হবে C12 নাকি C12 H22O11, এটা হচ্ছে আমাদের চিনির সংকেত। এটাকে নিয়ে তুমি আনলিমিটেড পানির মধ্যে এটাকে ডিজলভ করলে এখানে যে তাপের পরিবর্তন হবে সেটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ তাপ। সো এইটাকেই কিন্তু আমাদের প্রশ্নে চাইছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দ্রবণ তাপ। এবং এটা নিয়ে কিন্তু তোমাদের এইচএসসি তে একটা প্র্যাকটিক্যালও আছে, তোমরা বোধহয় অক্সালিক অ্যাসিড বা কোনো একটা কিছুর দ্রবণ তাপ হচ্ছে বের করো, বুঝতে পারছো? যেমন একবার যে গ্লুকোজ গোলাইলে জিনিসটা ঠান্ডা হয়ে যায়, তার মানে গ্লুকোজের দ্রবণ তাপ হচ্ছে পজিটিভ, কারণ সে তাপ শোষণ করে আর কি পানিতে দিলে পরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো যে একটা অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা এর ঘনমাত্রার কি, দ্রবণের ঘনমাত্রার কি? তো এই যে আমরা শিখছি যে অ্যাসিড ক্ষারের বিয়োজন মাত্রা আলফা = √Ka / C। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি আলফা প্রপোর্শনাল টু √1/C। সো আলফা প্রপোর্শনাল টু 1/√C মানে হচ্ছে কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, রক্তরসে অ্যাসিড, এটা কিন্তু আমাদের এমসিকিউ মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন আমরা শেষ করে ফেলছি। তো এখন আমরা একটা সিকিউ আর কি দেখবো, যে এই টাইপের সিকিউ কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তো দেখো আমাদের যে প্রথম কোশ্চেনটা বলছে যে রক্তরসে অ্যাসিড এবং লবণের ঘনমাত্রার অনুপাত হচ্ছে এত, রক্তের পিএইচ এত, এক বিশেষ রাসায়নিক সিস্টেমের কারণে টক জাতীয় ফল যেমন লেবু এবং ক্ষার ধর্মী বিভিন্ন অম্লনাশক ঔষধ সেবনের পরেও এই মানের তেমন পরিবর্তন ঘটে না। তার মানে কি যে আমাদের বডির মধ্যে রক্ত আছে, এই রক্তের পিএইচ হচ্ছে 7.4। কত ভাইয়া? 7.4। এখন আমি লেবু খাইতেছি বা একটা ওষুধ খাইতেছি, এটা খাওয়ার ফলে কিন্তু আমাদের রক্তের পিএইচ চেঞ্জ হয় না, কারণ কি আমাদের রক্তটা হচ্ছে এক ধরনের বাফার হিসেবে কাজ করে। সো সেই বাফারের জন্য আমাদের এইটা কিসের মান দেওয়া আছে? দেখো এখানে হচ্ছে অ্যাসিড বাই লবণের মান দেওয়া আছে। ঠিক আছে, অ্যাসিড বাই লবণ দেওয়া আছে কি? ঠিক আছে, এটার মান হচ্ছে কত? 0.05। আর পিএইচ এর মান বলে দিছে, এখান থেকে আমাদের কে এর মান বের করতে বলছে। সো বাফারের জন্য আমরা ফর্মুলা জানি কি? ফর্মুলা জানি হচ্ছে পিএইচ = PK প্লাস লগ অফ সল্ট বাই হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। তো আমাদের এখানে দেওয়া আছে অ্যাসিড বাই সল্ট, তাই তো? অ্যাসিড বাই সল্ট। ঠিক আছে, অ্যাসিড বাই সল্ট। তা আমাদের কি করতে হবে? এটাকে জাস্ট ঘুরাই দিতে হবে। সো এখন দেখো আমাদের পিএইচ তো এখানে বলেই দিছে যে পিএইচ হচ্ছে 7.4, এবং এখানে পিকে এর মান আমরা জানি না, কিন্তু কে এর মান আমরা জানি নাকি? না, কে এর মানই তো বের করতে হবে। তো কে এর মান হচ্ছে কি মাইনাস লগ অফ কে = পিকে, আর এখানে হচ্ছে প্লাস লগ অফ এই সল্ট বাই অ্যাসিড লাগবে, কিন্তু আমাদের দেওয়া আছে অ্যাসিড বাই সল্ট, তাহলে ওই মানটাকেই উল্টে দিলেই হয়ে যাবে, 0.05। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু এখান থেকে কে এর মানটা বের করলেই হবে। এটা তোমরা বাসায় নিজেরা করবা। ঠিক আছে, এবার দেখো পরের যে কোশ্চেনটা আছে যে উদ্দীপকের আলোকে পিএইচ মান স্থির থাকার বিষয়টা একটু বিশ্লেষণ করো। তো ঘদাগে জেনারেলি তোমার এরকম বিশ্লেষণ থাকলে তোমাকে কিছু রিঅ্যাকশন লিখে বা অঙ্ক করে সেটাকে ডিফেন্ড করতে হবে। তো দেখো এখানে বলছে কি যে রক্তের পিএইচ মান কেন স্থির থাকে সেটা ব্যাখ্যা করো। তার মানে রক্তের যে বাফারটা কাজ করতেছে সেই বাফারের ক্রিয়া কৌশলটা তোমার এখানে লিখতে হবে। তাহলে দেখো রক্তে যে বাফার কাজ করে সেখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা তোমার মনে করো একটা বিয়োজিত হয়ে এই যে H+ এবং হচ্ছে HCO3- এটা তৈরি করে। ঠিক আছে, আর একটা থাকে এটার অনুবন্ধী যেই ক্ষারটা তৈরি হয়েছে, যে অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের লবণ, অর্থাৎ NaHCO3, এই যে এটার সাথে সোডিয়াম যুক্ত হয়ে এটা আবার পুরোপুরি বিয়োজিত হয়ে তোমার এখান থেকে HCO3- আর হচ্ছে সোডিয়াম আয়ন ফর্ম করে। ঠিক আছে, সো এখানে যদি তুমি কিছু পরিমাণ OH আয়ন দাও, এইভাবে লিখবা যে এটা আগে লিখবা যে বাফারটা এরকম ভাবে ফর্ম করে, কিছু পরিমাণ OH আয়ন দিলে সেটা হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি আকারে বের হয়ে যায়, পুনরায় কিছু হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে ফেলে, ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। ধরো এখানে 10টা হাইড্রোজেন আয়ন ছিল, সেখান থেকে 2টা OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি হয়ে গেছে 2টা, কিন্তু এখানে তো 2টা হাইড্রোজেন আয়ন কম পড়ছে, হাইড্রোজেন আয়ন কমে গেলে কি পিএইচ বেড়ে যাবে? কিন্তু এটা কি করবে? পুনরায় বিয়োজিত হয়ে এখানে 2টা হাইড্রোজেন আয়ন বানাই দিবে। সো পিএইচ কমাবার কোনো সিস্টেম নাই। আবার
তুমি যদি এখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন দাও, সেই হাইড্রোজেন আয়ন কি করবে, এখানে তুমি ধরো 10টা হাইড্রোজেন আয়ন ছিল, আরো 2টা দিলা, তাহলে এখন তো 12টা হয়ে যাচ্ছে, তাইলে কি পিএইচ কমে যাবে না? কিন্তু সেটা তো হইতে দেওয়া যাবে না। সেই হাইড্রোজেন আয়ন কি করে, এই যে এই কার্বনিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পুনরায় অবিয়োজিত হাইড্রোজেন মানে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে। সো অবিয়োজিত অবস্থায় কার্বনিক অ্যাসিড কিন্তু কোনো পিএইচে ভূমিকা রাখে না। তো এই মেকানিজমটাই তোমরা হচ্ছে পরীক্ষায় আসতে পারে, এটা না এসে অন্য বাফারের মেকানিজম আসতে পারে। তো তোমরা বাসায় কি করবা, যেটা বাফারের মেকানিজম সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে? বাফারের মেকানিজম পড়বা। এবং তোমরা আরেকটা জিনিস এখান থেকে পড়বা, এখানে আমি দেইনি, সেটা হচ্ছে দুর্বল অ্যাসিডের পিএইচ। এইটা কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে? এটা কিভাবে হিসাব করে যে একটা দুর্বল অ্যাসিড কিভাবে বুঝবা, সেটার কে দেওয়া থাকবে, এবং সেটার যদি ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে ওই দুর্বল অ্যাসিডে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে √Ka/C, ঠিক আছে? √Ka/C। তাহলে সেখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারবা। তারপরে হচ্ছে -log অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তুমি যদি নাও, তাহলে এখান থেকে হচ্ছে তুমি পিএইচটা পেয়ে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। সো এই জিনিস এখান থেকে তোমরা নরমাল পিএইচ বের করা শিখবা। নরমাল পিএইচ বের করতে তোমরা সবাই পারো, -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তারপরে দুর্বল অ্যাসিডের পিএইচ বের করাটা শিখবা। সেটা হচ্ছে কি √Ka/C = হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, তারপর সেখান থেকে আর কি পিএইচ বের করা। আর এখান থেকে কেপি, এখানের আমি ক আর খ হচ্ছে দেখাইলাম না। এখানের ক খতে হচ্ছে তোমার যে অন্য অধ্যায়ের কোশ্চেন, যে অবস্থান্তর মৌল কাকে বলে, 3য় অধ্যায়ের কোশ্চেন। অ্যামিনিয়াম আয়ন নেক্সলার বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়, এটা হচ্ছে 2য় অধ্যায়ের কোশ্চেন। এই আর কি। এরপর হচ্ছে ভরক্রিয়া সূত্র। এটা তোমরা জানো যে কোনো একটা বিক্রিয়ার হার ডিপেন্ড করে হচ্ছে ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক, তাই তো? এই যে এটাই। তারপরে কেস হার্ডেনিং, এটা 5ম অধ্যায়ের কোশ্চেন। কেস হার্ডেনিং মানে কোনো কিছুকে শুকায় সংরক্ষণ করা। যেমন দেখবা কেস মানে কি, কেস মানে হচ্ছে আবরণ, হার্ডেনিং মানে কি শক্ত করা। সো আমরা ওই যে বাড়িতে আমের আচার বানানোর আগে অনেক সময় আম রোদ্রে শুকায় যে আচারটা বানায়, এটা হচ্ছে কেস হার্ডেনিং এর একটা উদাহরণ আর কি। বুঝতে পারছো? তো দেখো এখানে তারপরে হচ্ছে কি, যে উদ্দীপকের বিক্রিয়ায় কেপি এর মান নির্ণয় করো। তো এখান থেকে তোমরা যে বিক্রিয়াটা লিখবা আর কি, যে A2, হ্যাঁ, প্লাস হচ্ছে B2, হ্যাঁ, এখান থেকে এইটা 3B2 হবে, এখান থেকে হচ্ছে 2AB3, এরকম একটা কিছু তৈরি হচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে তোমার ইনিশিয়ালি এটা 1 মোল ছিল, ধরো এটা 3 মোল ছিল, এটা হচ্ছে 0 মোল ছিল। সো এরপরে তোমার এখান থেকে 1 মাইনাস কতটুকু যাবে, এটা যদি তোমার 0.25 হয়, এখান থেকে হিসাব করবা কেমনে, যে 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 3 × 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2 আলফা, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, এখানে 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 25%, এখান থেকে আলফা এর মান বের করবা। তারপরে হচ্ছে মোট মূল সংখ্যা বের করে, তারপরে তুমি পার্শিয়াল প্রেসারগুলো আস্তে আস্তে বের করে এটা করে ফেলবা। আমরা এখন আর ম্যাথমেটিক্যাল ওই পার্টটাতে যাচ্ছি না, জাস্ট আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি যে কি টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এরপরের যে কোশ্চেনটা আছে, যে লা-শাতিলিয়ের নীতি প্রয়োগ করে কিভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায় সেটা তুমি ব্যাখ্যা করবা, ঠিক আছে? সেখানে দেখো তাপ উৎপন্ন হয় হচ্ছে 92 কিলো জুল এই পদ্ধতিতে। তার মানে হচ্ছে তোমার ΔH যেহেতু উৎপন্ন হয়, তার মানে এখানে -92 কিলো জুল পার মোল, তাই তো? তার মানে দেখো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাইলে এই বিক্রিয়ার উপরে তাপের প্রভাবটা কি হবে, যে তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়বে, তাই তো? তার মানে তো সাম্যাবস্থা কিন্তু পেছন দিকে বা বাম দিকে সরে যাবে। আর তুমি যদি তাপ কমাও, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। আমি আবার বলছি, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এইভাবে লিখতে হবে। অর্থাৎ বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে তোমার বিক্রিয়া হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বেড়ে যায়, ফলে সাম্যাবস্থা তোমার বাম দিকে সরে যাবে। এবং এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা কমালে বিক্রিয়ার সম্মুখ দিকে যে বিক্রিয়াটা হয়, সেই সম্মুখ বিক্রিয়ার বেগ বেড়ে যাবে, ফলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে আর কি, ঠিক আছে? বা ডান দিকে অগ্রসর হবে। আবার দেখো এই বিক্রিয়ার বাম পাশে মোট গ্যাসীয় অণুর সংখ্যা হচ্ছে 4টা, ডান পাশে হচ্ছে 2টা। তার মানে এই বিক্রিয়ার চাপ কমে যায়। তাহলে চাপ যেহেতু কমে যায়, তাহলে চাপ বাড়ালে বিক্রিয়া সাম্যাবস্থা সম্মুখ দিকে অগ্রসর হবে, চাপ কমালে বিক্রিয়ার সাম্যাবস্থা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। ঠিক একইভাবে এখানে আরেকটা জিনিস, ঘনমাত্রা, যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদের ঘনমাত্রা বাড়বে, আবার এইটার ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে বিষয়। বা এটার ঘনমাত্রা বাড়ালে তোমার এই সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে, এটার ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। এই হচ্ছে বিষয়। তো এই গেল 4র্থ অধ্যায়। আমরা 5ম অধ্যায় থেকে এবার বেশ কিছু এমসিকিউ দেখবো আর কি। তাইলে আমাদের এই যে আজকের ক্লাসের সার্থকতা, যদি এই জিনিসগুলো তোমরা নিজেদের মতো করে একটু বুঝতে পারো। তো দেখো আমাদের নেক্সট এখানে কি বলছে, যে কলয়েড কণা এবং বিস্তার মাধ্যমের পরস্পর দূরে সরে যাওয়াকে কি বলে। তো এখানে এই জিনিস, এই প্রশ্ন পারার আগে তোমাদেরকে যে জিনিসটা পারতে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে কলয়েড কি, তাই তো? কলয়েড দ্রবণ, তারপরে হচ্ছে সাসপেনশন, এই 3টা জিনিস তোমাকে বুঝতে হবে। তো দেখো যখন
তুমি আসলে কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে দ্রবীভূত করো তখন সেখানে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা থাকে দ্রব, একটা থাকে কি দ্রাবক, তাই না? তো দেখো যদি দ্রবর আকারটা খুব ছোট হয়, খুব ছোট হয়, বুঝতে পারছো, খুব ছোট হয়, তখন এটা ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে, ক্লিয়ার দেখা যায় এই দিক থেকে ওই দিকে একদম স্বচ্ছ। লাইক ধরো যে আমার এখানে পানি আছে, এখন এটার মধ্যে যদি আমি তোমাকে কিছু পরিমাণ সুগার বা চিনি হচ্ছে গলায় দেই, তাহলে দেখো তুমি এটা তো দেখতে পারবা না, দেখতে তোমার এরকমই লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে যে এই চিনির অণুগুলোর আকৃতি খুবই ছোট, বা এটার মধ্যে যদি একটু লবণ তোমাকে আমি গলায় দেই তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা না, কারণ লবণের অণুগুলা আয়নিত হয়ে যায়। আয়নিত হয়ে গেলে তখন আমরা আর আলাদা করে ওই আয়নগুলোকে দেখতে পাই না এবং জিনিসটা আমাদেরকে দেখে ক্লিয়ার একটা সলিউশন মনে হয়, এটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ। তাহলে বুঝতে পারছো দ্রাবকের যে দ্রবের কণাগুলো যদি অনেক ছোট হয় তখন সেটাকে আমরা দ্রবণ বলি, ঠিক আছে। আবার এই দ্রবণে ধরো এরকম যদি হয় যে এই ভিতরে কণাগুলো আছে, কণাগুলো হচ্ছে দেখা যাচ্ছে, মানে এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার নাই, দ্রবণটা পুরোপুরি ক্লিয়ার না, আবার এই কণাগুলো নিচে পড়েও যাচ্ছে না, অতটাও বড় না, যেমন 2 থেকে 500 ন্যানোমিটার এই সাইজ মনে করো, 2 থেকে 500 ন্যানোমিটার এইরকম সাইজ যদি হয় তাহলে এই কণাগুলো দেখা যাবে কিন্তু নিচে থিতিয়ে পড়বে না। যেমন ধরো দুধের মধ্যে কিন্তু ফ্যাট ভাসতে থাকে, ওই ফ্যাট কিন্তু নিচে জমা হয় না, উপরে জমা হয় না, দেখে কিন্তু ঘোলা একটা জিনিস লাগে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে কলয়েড। ঠিক একইভাবে কুয়াশা, দেখো কুয়াশার কণাগুলো কিন্তু হচ্ছে বাতাসের মধ্যে ভেসে থাকা জলের কণা, সেই কণাগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে না। কেন? কারণ কণাগুলো এতটাও বড় না, কণাগুলো মোটামুটি সাইজ, যে বাতাসের অণুগুলো ওদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ভাসিয়ে রাখছে, ঠিক আছে। তো এদেরকে বলা হচ্ছে কি কলয়েড, ঠিক আছে। আর এর থেকেও যদি বড় হয়, এক মাইক্রোমিটারের থেকেও বড় হয় পার্টিকেলের সাইজ, তাহলে কিছুক্ষণ রেখে দিলে ওটা নিচে পড়ে যায়। যেমন ধরো কাদা পানি, বা ধরো তোমার হচ্ছে পানির মধ্যে ধরো তুমি কিছু ময়দা এটা হচ্ছে দ্রবীভূত করলে তারপর রেখে দিলে, তাহলে ওই ময়দার দ্রবণটা আস্তে আস্তে নিচে পুরো উপরে ক্লিয়ার পানিটা থেকে যায় না, এটাকে বলা হয় হচ্ছে তোমার সাসপেনশন, ঠিক আছে। তাইলে দেখো এই যে আমাদের কলয়েড কণার ভিতরে এরকম দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এরকম পার্টিকেল, আরেকটা হচ্ছে যার মধ্যে ভেসে থাকে। যে পার্টিকেলগুলো তাদেরকে বলা হচ্ছে কি বিস্তরিত বস্তু, আর যেই মাধ্যমের মধ্যে সেগুলো হচ্ছে এরকম বিস্তরিত হয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে কি বিস্তরণ মাধ্যম। তাহলে বিস্তরণ মাধ্যমে কিছু বস্তু বিস্তরিত হয়ে থাকে, বুঝলে? তো এখন দেখো এইখানে এরকম যদি এই বিস্তরণ মাধ্যম থেকে বিস্তরিত বস্তুগুলো আলাদা হয়ে যায় আর কি, কণাগুলো আলাদা হয়ে যায়, তখন সেই ঘটনাকে বলা হয় হচ্ছে কি কোয়াগুলেশন। যেমন ধরো দুধের মধ্যে বিভিন্ন ধরনের, এই যে দুধের মধ্যে একটা পানির মধ্যে, দুধ কিন্তু আসলে মেইনলি পানির ভিতরে ভেসে থাকা বিভিন্ন ধরনের ফ্যাট বা চর্বির কণা। সেই ফ্যাট বা চর্বির কণাগুলো যদি আলাদা হয়ে যায় তখন কি হয়ে যায়? দুধ থেকে ছানা হয়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে কেমিস্ট্রির ভাষায় বলি হচ্ছে কোয়াগুলেশন, ঠিক আছে। তাহলে এটা কি হবে? কোয়াগুলেশন, ঠিক আছে। পরের প্রশ্ন যেটা আছে, পরের প্রশ্নে কি বলছে যে বাড়িতে রাখা বিভিন্ন আচার জাতীয় খাবার এটা কি হয়? বিভিন্ন অণুজীবের আক্রমণে নষ্ট হয়ে যায়, চিনি ব্যবহার করে সংরক্ষণ করা হয়, কিছুদিন পর রাসায়নিক বিক্রিয়ার কারণে বিষাক্ত হয়ে ওঠে। তাহলে এখানে কি হবে সঠিক উত্তর? অবশ্যই যে এই বিভিন্ন আচার জাতীয় খাবার আসলে চিনি ব্যবহার করে সংরক্ষণ করা হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের অণুজীবের আক্রমণে নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু সত্য কথা। দেখবো অনেক সময় আচার নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, কেন? কারণ বিভিন্ন ধরনের অণুজীব সেটাকে আসলে অ্যাটাক করে, বুঝতে পারছো? দেখো তারপরে যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটাতে কি বলছে যে নিচের কোনটা পেকটিন জাতীয়? তো পেকটিন হচ্ছে জিলেটেনিয়াস বা জেলির মতো একটা পদার্থ, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে? ধান, গম, সরিষা আর কলা। তো এইগুলোর ভিতরে আসলে কোনটা একটু জেলির মতো জিনিসটা আছে? সেটা কোথায় আছে? কলায় আছে। তার মানে এখানে পেকটিন জাতীয় পদার্থ হবে কি? কলা, ঠিক আছে। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে ক্যানিং করার সময় তাপের প্রবেশ কোনটার উপরে নির্ভর করে, ঠিক আছে। তো দেখো এই তাপের প্রবেশ আসলে কি পাত্রের আকার বা পাত্রের তাপমাত্রার উপরে নির্ভর করে না, ডিপেন্ড করে হচ্ছে ওই পাত্রের উপাদানের উপরে। যে উপাদান যদি মনে করো অনেক পরিবাহী হয়, তাহলে পরিবাহী হইলে কিন্তু তাপটা খুব সহজেই এই ক্যানের ভিতরে প্রবেশ করতে পারে সহজে, অতএব সেটা কিন্তু তোমার পাত্রের উপাদানের উপরে নির্ভর করে, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, পরের কোশ্চেনে কি বলছে যে খাদ্য সম্পর্কিত কোন বিষয়টি বর্তমানে খুব আলোচিত ইস্যু? এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, ঠিক আছে। বর্তমানে খুবই আলোচিত বিষয় হচ্ছে কি খাদ্য নিরাপত্তা, কারণ এই খাদ্য নিরাপত্তার ভিতরে কিন্তু আমাদের ফুড প্রিজারভেশন, তারপরে সেফ ফুড, এই প্রত্যেকটা জিনিসই কাজ করে। দেখবা যে বর্তমানে কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, সরকার ফর্ম করেছে, সেটা হচ্ছে বেশ কয়েক বছর ধরে চলছে, কিন্তু এখন সেটার কার্যক্রম খুবই আপারে, সেটা হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর আর কি, BFSA। তো এরা কিন্তু দেখবা তুমি এখন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে প্রচারণা চালায় যে এরকম থাকতে হবে, এটা ক্লিন থাকতে হবে, না থাকতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু যে খাদ্য নিরাপত্তার জাস্ট একটা পার্ট। তো কয়েক বছর আগেও
আরো 10 বছর আগে কিন্তু এটা নিয়ে তেমন কোনো কনসার্ন মানুষের ছিলই না, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা নিয়ে মানুষ চিন্তিত এবং আমাদের যেটা আসলে গভর্নিং বডি তারাও এগুলো নিয়ে চিন্তিত। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই খাদ্য নিরাপত্তা বর্তমানে একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো যে আফটার শেভ লোশনের মধ্যে মূল উপাদান কোনটা। তো আফটার শেভ লোশনে মূলত অ্যান্টিসেপটিক টাইপের বিভিন্ন অ্যালকোহল মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। লাবিং অ্যালকোহল থাকতে পারে, সেটার মধ্যে থাকতে পারে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ইভেন ইথানলও থাকতে পারে। তো এখানে যেহেতু ওই ধরনের কোনো অ্যালকোহলের কথা বলে নাই, এটা হবে কি ইথানল, ঠিক আছে। সিটাইল অ্যালকোহল একটা ডিফারেন্ট ধরনের অ্যালকোহল, ওইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে না, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি ইথানল। পরের কোশ্চেনটা কি বলছে যে অ্যারোসলে তরল বা কঠিন কণাগুলো কোন মাধ্যমে মিশ্রিত থাকে। সো দেখো আমরা একটু আগে তো ওই যে পড়ে আসছি, তোমাকে কি বলে কলয়েড পড়ে আসছি। তো কলয়েড পড়ার সময় কিন্তু আমরা দেখলাম যে ওখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বিস্তরণ মাধ্যম আর একটা হচ্ছে বিস্তরিত কণা, তাই তো। বিস্তরিত কণা বিস্তরণ মাধ্যমের মধ্যে ছড়ায় ছিটায় থাকে কিন্তু সেগুলো পড়ে যায় না। এখন দেখো বিস্তরণ মাধ্যম আসলে কোন জিনিস হবে, বিস্তরণ মাধ্যমের দশা কি হবে, সেটা কি কঠিন হবে, তরল হবে নাকি গ্যাস হবে, আবার বিস্তরিত বস্তু কি কঠিন হবে, তরল হবে নাকি গ্যাস হবে, এদের উপরে ভিত্তি করে আমরা কলয়েডকে বিভিন্ন নাম দিই। যদি এমন হয় যে বিস্তরণ মাধ্যমটাও তরল, বিস্তরিত বস্তুটাও তরল, তাহলে কি হবে, বিস্তরণ মাধ্যমও তরল, বিস্তরিত বস্তুটাও তরল, এরকম হইলে সেটাকে আমরা বলি হচ্ছে ইমালশন। আবার ধরো যদি এমন হয় যে বিস্তরণ মাধ্যমটা হচ্ছে তোমার কঠিন কিন্তু বিস্তরিত বস্তুটা হচ্ছে এটার মধ্যে তরল, তাহলে সেটাকে আমরা বলি কি জেল, ঠিক আছে। তো এরকম হচ্ছে বিষয়, বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে আমরা এটাকে যে মাধ্যম এবং বিস্তৃত বস্তুর উপর ভিত্তি করে কলয়েডকে বিভিন্ন নাম দিই। এবং এই জিনিসগুলা কিন্তু আমাদের এই যে বইটা আছে রসায়ন বিচিত্র, এখানে কিন্তু খুব সুন্দর করে টেবিলেশন আকারে দেওয়া আছে, তোমরা একটু খুলে দেখলে বুঝতে পারবা। যারা এই যে কলয়েড পার্টটা বুঝো না, তোমরা এই বইটা থেকে পড়তে পারো, ডেফিনেটলি তোমরা কলয়েডে আরো অনেক ভালোভাবে জানতে পারবা। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে অ্যারোসল, অ্যারোসলে আসলে কি হয়, অ্যারোসলের মধ্যে হচ্ছে বাতাসের মধ্যে তোমার বস্তু কণা ভাসতে থাকে। সো দেখো এরকম একটা উদাহরণ তোমরা অ্যারোসলের একটা প্রাকৃতিক উদাহরণ কোথায় দেখা যায় জানো, আমরা যে কুয়াশাটা দেখি, কুয়াশায় কি হয়, বাতাসের মধ্যে কিন্তু আমাদের এই যে লিকুইড কণাগুলো ভাসতে থাকে, যেই জন্য আমরা কুয়াশা দেখতে পাই। সো এখানে অ্যারোসলে কি কঠিন বা তরল কণাগুলো কোন মাধ্যমে মিশ্রিত থাকে, বায়বীয় মাধ্যমে, মানে গ্যাসের মধ্যে বা বায়বীয় মিডিয়ামের ভিতরে ছোট 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 পার্টিকেল থাকে। ইভেন মোর আমরা যে স্মোকটা দেখতে পাই, আমাদের চারপাশে যে স্মোক দেখি, স্মোকও কিন্তু এক ধরনের অ্যারোসল। এখানে কি হয়, বাতাসের মধ্যে কঠিন কণাগুলো ভাসতে থাকে। সো এই জন্য যে বলে যে কলকারখানার কালো ধোঁয়া বা ইটের ভাটার কালো ধোঁয়াগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, কেন খারাপ, কারণ হচ্ছে ওইখানে সলিড পার্টিকেলগুলো বাতাসে ভাসতে থাকে। তো সেগুলোই যখন আমরা গ্রহণ করি, সেগুলো আমাদের লাংসের মধ্যে চলে যায় এবং আমাদের কিন্তু সেখান থেকে ক্যান্সার বা বিভিন্ন ধরনের রোগ হওয়ার একটা ঝুঁকি থাকে। এই জন্য ধোঁয়া জিনিসটা আসলে খুবই ক্ষতিকর। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম, আমরা পরের জায়গায় চলে যাই যে টয়লেট ক্লিনারের মূল পরিষ্কারক উপাদানটা আসলে কোনটা। তো টয়লেট ক্লিনারের মধ্যে মূল পরিষ্কারক উপাদান থাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন এটার সাইডে তোমরা পড়বা যে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, ঠিক আছে, দুইটাই আসে, গ্লাস ক্লিনারের মূল উপাদান কি। তো গ্লাস ক্লিনারের মূল উপাদান হিসাবে থাকে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়ার দ্রবণ, আর টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসাবে থাকে হচ্ছে আমাদের এই যে যেটা বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি, ঠিক আছে। তো এর পরের কোশ্চেনটাতে চলে যাই, বলছে কি যে আম কৌটাজাতকরণে চিনির সাথে কি ব্যবহার করা হয়, ঠিক আছে। আম কৌটাজাতকরণে চিনির সাথে কি ব্যবহার করা হয়, তো তোমরা মাথায় রাখবা যে কোনো ধরনের ফল, যে কোনো ধরনের ফলকে যদি আমরা কৌটাজাতকরণ করতে চাই, সেখানে আমাদের এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাইলে এখানে কিন্তু আম কৌটাজাতকরণে চিনির সাথে আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব, ঠিক আছে। পরের কোশ্চেনে কি বলছে যে মাছ এবং মাংস সংরক্ষণ করার জন্য ব্যাপক পরিমাণে কোনটা ব্যবহার করা হয়। তো মাছ মাংস শনাক্তকরণ করার জন্য যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে লবণ, ঠিক আছে। লবণের দ্রবণের মধ্যে আসলে মাছ মাংস খুব ভালো সংরক্ষণ করা যায়। ইভেন মোর তোমরা যারা ক্যান্ড মানে ক্যানিং করা যে টুনা মাছ বা ফিশ, এগুলো যদি কেউ খেয়ে থাকো তাহলে দেখবে ওগুলো অনেক সল্টেড ফ্লেভার থাকে বা লবণাক্ত ফ্লেভারের আর কি থাকে। সেখানে আবার তোমরা ফ্রিজে রাখা হয় দেখে বরফ লিখে দিও না আর কি, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো যে কষ্টিক সোডা, কষ্টিক সোডা মানেই হচ্ছে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র পরিষ্কারক, টাইলসের ক্ষতি করে না, টয়লেটের দুর্গন্ধ দূর করে। তো এখানে আসলে সঠিক উত্তরটা কি হবে, প্রথম যেটা যে তীব্র পরিষ্কারক, এটা কিন্তু মানে সঠিক কথা, এটা আসলে তীব্র পরিষ্কারক। তারপরে হচ্ছে এখানে 2 নাম্বারটা হবে না, কারণ টাইলসের ক্ষতি আসলে এটা করতে পারে না, কারণ টাইলসের উপরে যে কোটিংটা থাকে ওইটা আসলে এটা দ্বারা কোনো সমস্যা হয় না। আর 3 নাম্বার হচ্ছে কি টয়লেটের দুর্গন্ধ দূর করে, এটাও পার্শিয়ালি ট্রু। সো এখানে আসলে 1 এবং 3 এটা হচ্ছে সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যদি যাই যে গ্লাসে থাকা তেল চর্বির পরিষ্কার করে আসলে কোনটা, গ্লাসে থাকা তেল চর্বি এটা কে পরিষ্কার করে। তো দেখো
এখানে যে জিনিসগুলো আছে যে রাবিং অ্যালকোহল, পানি, সাবান এবং সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে। সো এটার মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে এই যে রাবিং অ্যালকোহল, বুঝতে পারছো? রাবিং অ্যালকোহল এটা হচ্ছে গ্লাসে থাকা তেল চর্বি পরিষ্কার করে। পরের কোশ্চেন হচ্ছে আমের আচারে চিনি এবং অ্যাসিড সাধারণত কি হিসাবে কাজ করে? সো একটু আগে কিন্তু আমরা দেখছি যে আম শনাক্তকরণ সংরক্ষণ করার জন্য আমরা কি ব্যবহার করি? চিনি ব্যবহার করি, আবার সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। এগুলো আসলে কি সংরক্ষণ করে, আর যে জিনিসগুলো হচ্ছে কোনো খাবারকে সংরক্ষণ করে তাদেরকে আমরা বলি কি প্রিজারভেটিভ, বুঝতে পারছো? সো এখানে সঠিক উত্তর হবে কি প্রিজারভেটিভ, কারণ এই যে চিনি এটা একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ এবং আমের আচারে যে অ্যাসিডটা ব্যবহার করা সেটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। সো অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনেগার, আর ভিনেগার আমরা জানি হচ্ছে এটা খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এখন দেখো পরের কোশ্চেনে কি বলছে, ভিনেগার দ্বারা কোনটা সংরক্ষণ করা হয়? কি কি আছে এখানে? ফল, মাছ, মাংস। এখানে আসলে সঠিক উত্তর হবে হচ্ছে ফল। ভিনেগার দ্বারা আসলে মাছ বা মাংস সংরক্ষণ করা হয় না, এখানে সঠিক উত্তর হবে শুধুমাত্র ফল। এখানে আসলে ওইটা নাই, এটা উত্তরে ভুল আছে, বুঝতে পারছো? পরের কোশ্চেনে যদি আমরা যাই, এখানে কি বলছে যে জেলি তৈরির সময় তাপ প্রবেশে বাধা সৃষ্টি করে কোনটা আর কি? তো জেলি তৈরি করার সময় তাপ প্রবেশে বাধা সৃষ্টি করে হচ্ছে তোমার যে খনিজ যদি কিছু থাকে এগুলো আর কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে কি, মস্তিষ্কের কোষের ক্ষতি সাধন করে কোনটা? তো আমরা যে সরবেট জাতীয় বিভিন্ন লবণ ব্যবহার করি, সরবেট জাতীয় লবণগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের কোষের বা সমস্যা সৃষ্টি করে আর কি। আর লাস্ট যে কোশ্চেনটা বলছে যে সাসপেনশনে কঠিন পদার্থের ব্যাস, মানে অর্থাৎ সাসপেনশনের মধ্যে যে সলিড পদার্থ থাকে, দ্রব থাকে, সেটার ব্যাস কত? সেটা হবে হচ্ছে 1 মাইক্রোমিটারের থেকে বেশি, ঠিক আছে, যে 1 মাইক্রোমিটার হবে। 1 মাইক্রোমিটার বা তার থেকে বেশি হইলে সেটা দ্রবণ থেকে নিচে থিতিয়ে পড়ে আর কি, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের এমসিকিউ। আমরা এখন একটু রিটেনের একটা কোশ্চেন দেখি যে CH3COOH এটা একটা দুর্বল অ্যাসিড, NH3 একটা দুর্বল ক্ষার এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী ক্ষার। তো প্রথম যে দুইটা কোশ্চেন আছে, এই দুইটা কোশ্চেন হচ্ছে মূলত আমাদের অন্য অধ্যায় থেকে আসছে, কারণ এই যে ক খ মিক্সড আকারে থাকে। সো প্রভাবক বিষ হচ্ছে কি? প্রভাবক বিষ হচ্ছে যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা কমিয়ে দেয় তাদেরকে বলা হচ্ছে প্রভাবক বিষ। তারপরে কক্ষ তাপমাত্রা হাইড্রোজেন H2O তরল, কিন্তু H2S কেন গ্যাসীয়? সো H2O তরল, এইটার কারণ হচ্ছে যে H2O তে তোমার হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে। H2O তে হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকে, কারণ আমার এখানে যে অক্সিজেন থাকে, অক্সিজেন অনেক তড়িৎ ঋণাত্মক, সেটা হচ্ছে আংশিক ঋণাত্মক হয়। এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা আংশিক ধনাত্মক হয়। ঠিক একইভাবে যে পাশের আরেকটা হাইড্রোজেন, পাশের পানির অণুর আরেকটা হাইড্রোজেন, সেও আংশিক ধনাত্মক, এই অক্সিজেন আংশিক ঋণাত্মক। আবার এখানে যে হাইড্রোজেন সে হচ্ছে আংশিক ধনাত্মক। তো এরকম পাশাপাশি দুইটা অণুর মধ্যে এরকম একটা দুর্বল বন্ধন তৈরি হয় বা দুর্বল একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সো এই হাইড্রোজেন বন্ধন H2O অণুতে থাকে, এই জন্য এরা আরো কাছাকাছি চলে আসে এবং এখান থেকে তারা লিকুইড হয়ে যায়। কিন্তু H2S গ্যাসে কিন্তু এই ধরনের এক্সট্রা কোনো বন্ধন, আন্তঃআণবিক বন্ধন থাকে না, এই জন্য এরা দূরে দূরে অবস্থান করে। এদের মধ্যে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস বল কাজ করে, সেটা আসলে খুবই দুর্বল বল, এই জন্য এটা কোনো কাছে আসতে পারে না, এটা হচ্ছে তোমার তরল হইতে পারে না। এখন দেখো উদ্দীপকের অ্যাসিডটি দ্বারা প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষকের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। তো এই যে অ্যাসিডটা আছে, দুর্বল অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এইটার থেকে একটা খাদ্য সংরক্ষক বানানো যায় যেটার নাম হচ্ছে ভিনেগার। অর্থাৎ এইটাকে তুমি যদি এটা 6 থেকে 10%, এই কথাটা অবশ্যই লিখতে হবে, এটা 6 থেকে 10% একটা জলীয় দ্রবণ তৈরি করো, তাহলে সেটা হচ্ছে কি করে? তোমার ভিনেগার হিসেবে কাজ করে। সো ভিনেগার কি করে? খাবারের পিএইচটা কমায় দেয় এবং এই পিএইচ কমায় দিলে সেই পরিবেশে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, অতএব খাবার দীর্ঘদিন ভালো থাকে, ঠিক আছে। এই জিনিসটাই তোমাকে ঘুরাই ফিরে এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং দেখো ঘতে যেটা বলছে যে উদ্দীপকের খাট দুইটার একটা গ্লাস ক্লিনার এবং আরেকটা টয়লেট ক্লিনারে ব্যবহারের উপযোগী। তো এই যে একটু আগে আমরা শিখে আসছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার হিসেবে ভালো ব্যবহার করা যায়, কিন্তু এটা আবার তোমার গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা যায় না। এবং এই যে NH3 বা অ্যামিনিয়ার যে জলীয় দ্রবণ, সেটাকে হচ্ছে অ্যামিনিয়াম হাইড্রোক্সাইড বলা হয়, যেটা হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়। তো এটা তুমি লিখবা, লিখার পরে আরেকটা কথা এটার মধ্যে লিখতে হবে, যেহেতু ঘদাগের যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা যায় না, কারণ গ্লাসের মধ্যে হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইড থাকে, সেটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট ফর্ম করে। ফলে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে হচ্ছে গ্লাস ক্লিনারে ব্যবহার করো, তাহলে গ্লাস ক্ষয় হয়ে যাবে। সো এইটুকু লিখলেই তোমার কিন্তু এটা হয়ে যাবে। আরেকটা জিনিস তোমরা এখান থেকে পড়বা, সেটা আমি একটু বলে দেই আমাদের থ্যাংক ইউ স্লাইডের আগে, সেটা হচ্ছে যে তোমরা পড়বা, আমি যে এই স্লাইডে তোমাদেরকে একটু পড়ায় দেই, সেটা হচ্ছে তোমরা এই যে ইথানল আর কি, বা সরি ইথানল না, তো ইথানোইক অ্যাসিড প্রস্তুত, এটা পড়বা, এটা প্রস্তুতি, ঠিক আছে। এটা কিভাবে প্রস্তুত করা যায়?
তো দেখো আমাদের একটা সুগার মলিকুল যদি আমরা চিন্তা করো যে আমাদের যেটা হচ্ছে চিনি, তো চিনি হচ্ছে সংকেত হচ্ছে C12H22O11, ঠিক আছে। এইটাকে যদি তুমি হচ্ছে ইনভার্টেজ এনজাইম দিয়ে হচ্ছে তুমি ট্রিট করো, তাহলে এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে আমরা পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, তাহলে C6H12O6। এটা হচ্ছে একটা পাবা তুমি গ্লুকোজ, আর একটা পাবা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের সংকেত আসলে একই জিনিস, এই গ্লুকোজ, আর একটা পাবা হচ্ছে C6H12O6। তো এটা হচ্ছে ফ্রুক্টোজ আর কি। সেই গ্লুকোজ বা ফ্রুক্টোজ পাবা। এবার এই গ্লুকোজ বা ফ্রুক্টোজকে যদি আবার তুমি হচ্ছে এই জাইমেস এনজাইম একটা আছে, ঠিক আছে, জাইমেস এনজাইম, এটাও তোমার ইস্ট থেকে নিশ্চিত হয়। এই জাইমেস এনজাইমের উপস্থিতিতে পানি থাকে এবং এখানে তুমি হালকা একটু হিট দাও 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে তৈরি হবে তোমার ইথানল, অর্থাৎ CH3CH2OH, ঠিক আছে, ইথানল। এই ইথানলকে আবার তুমি যে মাইকোডার্মা অ্যাসিডি, একটা ব্যাকটেরিয়া আছে মাইকোডার্মা অ্যাসিডি, এই জিনিসটার উপস্থিতিতে তুমি যদি এটাকে আবার পুনরায় জারণ করো, তাহলে এখান থেকে পাবা হচ্ছে CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। সো এই যে বিক্রিয়া টিক্রিয়াগুলো আছে, এটা একটু ভালো করে পড়বা, কারণ এটা কিন্তু আসলে পরীক্ষা আসার মতো এবং পরীক্ষা আসবে। এটা আমি তোমাদেরকে বলতে পারি অ্যাটলিস্ট 2টা বা 3টা বোর্ডে দেখবা যে এই কোশ্চেনটা আসবে। তো আমি এটাকে তোমাদের একটু ভালোভাবে লিখে দিচ্ছি আবার, যে ভিনেগার প্রস্তুতি, এটা একদম 3 স্টার একটা কোশ্চেন, এটা আসার মতো, ঠিক আছে। এবং এছাড়াও তোমরা আরো কিছু কোশ্চেন পড়বা, যেমন হচ্ছে যে মেহেদির রং কেন লাল হয়? মেহেদিতে ল্যাসন নামের একটা পদার্থ থাকে, এটার জন্য এটা রং লাল হয়। তো এই টাইপের কিছু কোশ্চেন আছে, এগুলো একটু তোমরা পড়বা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আসলে তোমার বারে বারে প্রস্তুতি নেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই, মানে বারে বারে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। এবং আমাদের এই যে বোর্ড কোশ্চেনগুলো বারে বারে প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমরা অনেকেই টেস্ট পেপার ফলো করো, তো সেটা তো ভালোই, কিন্তু টেস্ট পেপারে তো সবকিছু টপিক ভিত্তিক দেওয়া নাই। সো সেটা কিন্তু তোমরা যে রসায়ন বিচিত্রা বই থেকে এখন থেকেই প্র্যাকটিস করতে পারো। এটার ভিতরে কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে টপিক ভিত্তিক দেওয়া আছে, বিভিন্ন টপিকেরগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। তো তোমরা কিন্তু এটা দিয়ে খুব কম সময়ের মধ্যেই গোছানো উপায়ে এইচএসসির কোশ্চেনগুলো পড়তে পারো। এবং যারা তোমরা হচ্ছে ভবিষ্যতে এইচএসসি দিবা, এবার দিবা না, যে ভিডিওটা দেখছো, তারাও কিন্তু এখন থেকে আসলে এভাবেই এইচএসসির জন্য প্রিপারেশন নিতে পারো। তো যাই হোক, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। পরবর্তীতে আবার অন্য কোনো কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো।